नमस्कार बंधुरा आमी लिपिका साहा षष्ठतम गल्पेर मध्य आज के थाकছে आमार सेलाई काजेर अभिज्ञता। तो बंधुरा किभाबे आमी सेलाई काज करे आज के आमी एकटा नाम करा टेलार्स हयेछि महिला टेलार्स। तो बंधुरा सेई गल्प आज के आपनादेर साथे शेयर करब। बंधुरा भिडियोटी सम्पूर्ण देखबेन, आमार पाशे थाकबेन। तो बंधुरा আমি যখন গার্মেন্টসে চাকরি ছেড়ে দিয়েছি, আমি 14 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল। আমি 15 বছর বয়স থেকে আমি গার্মেন্টসে চাকরি শুরু করি, আজ থেকে আরও 27 বছর আগে। তো বন্ধুরা তারপরে ছেলে পেটে আসার পরে আমি গার্মেন্টসে চাকরিটা বাদ দিয়ে দিই। তারপরে ছেলে হওয়ার পরে বেকার যারা চাকরি করে যে মেয়েরা, তারা সেই মেয়েরা কখনো ঘরে বসে থাকতে পারে না। হ্যাঁ, তাদের ভালো লাগে, টাকা ইনকাম না করলে তাদের ভালো লাগে না। ওই হাত পাইতে মানে কারো কাছে টাকা চাইয়া নিতে মানে একটা লজ্জা করে। স্বামী হোক, মা বাবা হোক, অথবা ভাই বোন যার কাছ থেকেই হোক, হাত পাইতে টাকা চাইয়া নিতেই লজ্জা করে। আর যদি নিজে ইনকাম করা যায় তাহলে আর কারো কাছ থেকে আর চাইয়া নিতে আর লজ্জার কোনো থাকে না। হ্যাঁ, তো বন্ধুরা আমি তখন কি করছি, ওই ঘরে বসে ছেলে হওয়ার পরে একদম বেকার। তারপরে আমি সেলাই কাজ শিখছি। বন্ধুরা সেলাই কাজ শিখতে মানে আমি কোনো মহিলার কাছে শিখি নাই বা কোনো পুরুষের কাছেও শিখি নাই, কোনো টেলার্সের কাছেও কাজ শিখি নাই। ওই যে আমি গার্মেন্টসে চাকরি করছি, আমি শার্ট প্যান্টের কাজ অল প্রসেস পারি। একটা শার্ট প্যান্টের যতগুলো প্রসেস আছে, মানে একদম পকেট জয়েন থেকে শুরু করে হাতা জয়েন, কাপ জয়েন, মানে একদম প্যান্টেরও মানে কোমর জয়েন, পা জয়েন, মানে সব কিছু দিয়ে একদম আমি প্যান্ট শার্টের কাজ আমি সম্পূর্ণ পারি। কিন্তু আমি কাটতে পারি না, কারণ আমি যে গার্মেন্টসে চাকরি করছি সেইখানে আমি সুইং সেকশনে আমি কাজ করছি, চাকরি করছি, শুধু মেশিনে সেলাই করছি। আর লগে কাটিং সেকশনে আমি কাজ করি না, কাটিং সেকশনে তো শুধু কাটিং হয়। তো বন্ধুরা এর জন্য আমি ওই মেজারমেন্টগুলো জানি না, তাই আমি শার্ট প্যান্টের কাজগুলো আমি সম্পূর্ণ পারি না, শুধু সেলাইতেই পারি কিন্তু আমি কাটতে পারি না। এখন ইচ্ছা করলে চেষ্টা করলে পারবো, কিন্তু আমি তো মহিলা মানুষ, আমার কাছে কে আমার কাছে প্যান্ট শার্ট বানাইতে দিবে, তাই ওইটার ভিতরে আমি আর যাই নাই। তো বন্ধুরা আমি যখন ঘরে বসেছিলাম, সময় কাটে না, গ্রামের বাড়িতে এসে পড়ছি, তো বাচ্চা ছোটো, তখন মনে হলো যে আমি আমার নিজের ছায়া ব্লাউজটা আমি নিজেই বানাবো। আমার নিজের মানে কাপড় চোপড় অন্য জায়গায় বানাইতে গেলে টাকা লাগে, মজুরি লাগে, আর একটা সাইডে 5টা বানাইতে গেলে অনেক টাকা মজুরি লাগে। তখন আমার স্বামীর অবস্থাও ভালো ছিল না, এখনও খুব একটা ভালো না। তখনও সে মিষ্টি দোকানে চাকরি করতো, আমাদের খুব অভাবের মধ্যে সংসার ছিল। তো ওই ব্লাউজ বানানোর মজুরিটাও আমাদের কাছে মানে অনেক মানে বেশি মনে হইতো। তো তখন আমি যে ব্রা কাটিংয়ের ব্লাউজ আমি যার কাছে বানিয়ে ব্লাউজ পরতাম, তখন 30 টাকা করে মজুরি দিতাম মানে একটা ব্লাউজে। তো তার কাছে যে আমি বলছিলাম যে আমি আপনার 100 টাকা মজুরি দেবো, মানে 100 টাকা দেবো, আমার একটা ব্লাউজ শুধু কাটা শিখাইবেন, শুধু আপনি কিভাবে কাটেন আমি শুধু এইটুকুই দেখুন, তারপরে আমি নিজেই আমি ওই কাইটায় শুধু ওই ব্লাউজটা আমি নিয়ে আসুন, আমি সেলাই করুন। তো উনি কয় কি, না না ফাঁকে যান, আমি সেলাই শিখাই না, আমি কোনো কাটা শিখাই না, আমি এগুলা করি না আমি। হ্যাঁ, এই জায়গা থেকে ফাঁকে যান। হ্যাঁ শিখাইব না, হ্যাঁ আমারে মানে কোনোভাবেই ওই মহিলা আমারে শিখাইলো না। তো আমার ভিতরে একটা জিদ কাজ করলো যে আমি এই ব্রা কাটিংয়ের ব্লাউজ আমি শিখাই সারুম। তো উনি শিখাইলো না, আমার ব্রেন খাটাইয়া আমি মানে করলাম, মানে ওই আমার যে পরি যে ব্লাউজটা বেশি সুন্দর ব্রা কাটিংয়ের, তো মনে করেন যে সেই সুন্দর ব্লাউজটা, নতুন ব্লাউজ আমি সম্পূর্ণ খুলছি, সম্পূর্ণ খুইলে একটা পার্ট আমি সুন্দর সমান করে ইস্ত্রি করে নিছি যেহেতু সেলাই কইরা ওগুলা সব কুইসা গেছে, এক একটা বাটির শেপ, হাতার শেপ বা পিছন পাটের শেপ, সামনের পাটের শেপ, সবগুলা টুকরা একটা ব্রা কাটিং ব্লাউজ অনেকগুলা টুকরা প্রায় 10-15টা টুকরা হয়। তো 15টা টুকরা জোড়াতে একটা ব্লাউজ বানাইতে হয়। তো সেই সবগুলা টুকরা আমি একদম মানে আস্তে করে সেলাইগুলো খুলে ইস্ত্রি করে খুব সুন্দর সমান করে আমি একটা কাগজের মধ্যে ফালাইছি। তো বন্ধুরা একটা করে টুকরা কাগজে ফালাইয়া আমি ওই শেপগুলার চারিদিক থেকে আমি কলম দিয়ে দাগিয়ে নিছি ওই কাপড়ের উপরে, মানে একটু যেন না ঘুষা যায়, একদম টান করে আমি ওই করছি, ওই ব্লাউজের যে টুকরাগুলা ওগুলার দাগ দিয়ে নিছি। দাগ দিয়ে নেওয়ার পরে আর ওই যে খুলছি যে কাপড়টা ওগুলা সব সরে ফেলাইছি। আর কাগজের উপরে যে সম্পূর্ণ হাতা, পিছন পাট, মানে সামনের পাট, মানে ব্রা কাটিংয়ের শেপ সম্পূর্ণ কাগজে দাগ দিয়ে ওগুলা আমি পরে কেসি দিয়ে কেটে নিছি। একদম দাগ বরাবর করে আমি কেসি দিয়ে কাটছি। কাইটে
তখন আমি আমার পুরান উন্না ছিল, উন্না এই যে মানে এই যে স্বাভাবিক আমরা যে পরি উন্না, পুরান কাপড়, পুরান লুঙ্গি। তো বন্ধুরা তখন আমি ওই লুঙ্গির মধ্যে ওই কাগজ ফালাইয়া তারপরে আমি ওই করছি, কাটছি কেচি দিয়ে কাইটে তারপরে আমি করছি ওই হাতে সুই দিয়ে ওই ব্লাউজ দেখতাম যে কোথার থেকে কতটুকু করে মেজারমেন্ট নিয়ে নিয়ে সেলাই করছি। আরও ব্লাউজ ছিল ওই একই মাপের, আর অন্য ব্লাউজ ছিল, অন্য অন্য ব্লাউজের সেলাইগুলো শুধু খেয়াল করতাম যে কোথায় কতটুকু করে সেলাই করছে। হ্যাঁ, তো আমি কাটা ব্লাউজটাও দেখতাম, প্লাস আমি ওই সেলাই করা ব্লাউজও দেখতাম, দেখে দেখে মানে ওই ততটুকু ভাঁজ ততটুকু সেলাই হাতে সুই দিয়ে সেলাই করতাম আমি। হ্যাঁ, তখন মানে মেশিন ছিল না, আমার আর্থিক অবস্থা খুব খারাপ, তখন মেশিন কেনার তো কোনো সামর্থ্যই ছিল না। তখন আমি ওই ব্লাউজ হাতে সুই দিয়ে সিলাইয়ে পইরা দেখি ঢিলা হয়, সুন্দর হয় না। হাতে সেলাই ওগুলা তো ফিনিশিং ভালো হয় না, মানে টাইট হয় না, ওই সেলাইগুলো লুজ হয়, ফাঁকা ফাঁকা। তো বন্ধুরা লুজ হয়, তারপরে আবার আরেকটা ব্লাউজ কাটছি, আরেকটা ব্লাউজ তখন লুঙ্গি বাদ দিয়ে কাটছি, মানে ওই উন্না কাটছি, উন্না কেটে আবার সেলাই করছি, আবার পরছি। তখন দেখি ভালো সেবা আসে না। তারপরে ভাবলাম যে ওগুলা নরম তেনা তেনা কাপড়, তো হাতে নিতে ওই হয় না, ইজিলি হয় না, মানে সেলাইটা ফিনিশিং ভালো হয় না। তখন আমি কি করলাম, পুরান কাপড় আছে, পুরান কাপড় মার দিছি, মার দিয়ে মানে যে ময়দা দিয়ে জল দিয়ে গুলাইয়া চুলাই জাল দিয়ে পাতলা ফ্যানের মতো করে, ওই ফ্যানের মতো করে ওই গোলাটার মধ্যে কাপড় ভিজাইয়া আমি মার দিয়ে রোদ্রে শুকাইয়া একদম টান টান করে নিছি। টান টান করে নিয়ে তারপরে আমি ওই ফর্মুলাগুলারে ওগুলার মধ্যে ফালে আবার কাটছি, ওই কাগজগুলার টুকরাগুলা যে ব্লাউজ খুলে যে বানাইছি।
তারপরে ওই মারের যে কাপড়টা আমি যে কাটছি কাগজগুলা দিয়ে ওই কাটা কাপড়ের টুকরাগুলা আমি হাতে সুই দিয়ে আবার সেলাই করছি। তখন সেলাইগুলো খুব ইজি, মানে ঘন ঘন ছোটো ছোটো করে দিছি, আর একটা সেলাইয়ের জায়গায় 2টা করে সেলাই দিছি, যেন ফাঁকা ফাঁকা ঝেলঝেলা না হয়। একদম মেশিনের মতো করে ছোটো ছোটো করে সেলাই করছি। সেলাই কইরে তখন ওই ব্লাউজ পরছি আমি। তখন পইরা হাতের কাজ করছি, হাতের কাজ করে বুতাম লাগাইয়া তখন পরছি। এত সুন্দর হয়েছে বন্ধুরা, মানে ইচ্ছা থাকলে উপায় হয়। এটা এলো আমার কথা, যে যে কোনো মানুষই যত কঠিন কাজই হোক না কেন, সে যদি ইচ্ছা করে যে আমি এটা পারুম বা আমি এটা কইরাই ছাড়ুম, এটা শিখাই ছাড়ুম, সে অবশ্যই শিখতে পারবে। আর যে ইচ্ছা না থাকে যার, তার কাছে সহজ কাজটাও তার কাছে কঠিন মনে হয়, সে ওটার চেষ্টাও করে না। তো বন্ধুরা, আমি ওই হাতে সুইতে এত নিখুঁতভাবে ব্লাউজ বানাইছি, মানে এত সুন্দর হয়েছে, তাই সেই গল্পটা আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। তো এইভাবে করে আমি 4টা 5টা ব্লাউজ পিস লগে ব্লাউজে কাইটা কাইটা এগুলো বানাইতাম, উন্না দিয়ে 3 পিস দিয়ে বা এই যে কাপড় দিয়ে লুঙ্গি দিয়ে বানাইয়া এভাবে পরছি, অনেক কষ্ট করে পরছি। তো বন্ধুরা, একটা মেশিনের খুব দরকার ছিল। তখন আমার পাড়ার আরেকটা জাল ছিল, হ্যাঁ ওই জাল মানে আমার ভাসুরের বউ আর কি, পাড়া প্রতিবেশী পাশের বাড়ি। তো ওই দিদির মেশিন ছিল, ওই দিদিকে বলেছিলাম যে দিদি আপনার তো মেশিন আছে, আমি একটু ব্লাউজ বানাবো, আপনার মেশিন আপনার সামনে দাঁড়িয়ে থেকে আমার একটু দিবেন, মানে আমি ব্লাউজ সেলাই করুম, আপনারও আমি সেলাই করে দিব, আমিও আমারটাও সেলাই করুম। কয় না না না, আমার মেশিনে বসতে দেওয়া যাইব না, আমার মেশিন নষ্ট হয়ে যাইব। হ্যাঁ, তখন সে মেশিনে বসতে দেয় নাই। আচ্ছা ঠিক আছে দিদি, আপনি মেশিনে আমার বসতে না দিলেন, আপনার মেশিন যদি নষ্ট হয়ে যায় আমি তো মেশিন কিনা দিতে পারুম না বা ঠিক করেও দিতে পারুম না। তো আপনি বানাইবেন, আমি দাঁড়িয়ে থেকে আপনারে দেখিয়ে দিব যে কিভাবে কিভাবে আপনি সেলাই করবেন। তখন সে বলছে ঠিক আছে তাহলে আমারেও বানিয়ে দিবেন। যে ঠিক আছে দিদি, আপনারেও আমি বানিয়ে দিমু, মানে আপনার ব্লাউজও আপনি বানাইবেন, আপনার শিখামু। সে বলছে যে আমারে শিখাইবে, এই ব্রা কাটিংয়ে ব্লাউজ আমার শিখাইবে। যে ঠিক আছে আপনার আমি শিখামু, আপনার আমি এই ব্লাউজও শিখামু, সেলাইও শিখামু, এবং আপনি নিজেরটাও নিজে বানাইতে পারবেন। সেও নিজেরটা নিজে বানাইতো, কিন্তু ব্রা কাটিংয়ে ব্লাউজটা সে পারতো না। তখন তারেও আমি ওই ব্লাউজ আমি কাইটে ওই আমার কাগজ দিয়ে তারেও আমি ওইভাবে করে এই পুরান কাপড় কাইটে তারে মেশিনে সেলাই করে আগে বলছি যে দিদি এইভাবে করে আপনি আগে বানিয়ে পইরা দেখেন আপনার ঠিক হয় কি না। হ্যাঁ, পুরান কাপড় দিয়ে আগে বানান, কারণ নতুন কাপড় দিয়ে বানাইলে আবার যদি নষ্ট হয়ে যায়। ওই দিদির অবস্থা অনেক ভালো ছিল, মানে ওনারা বড় লোক ছিল আর কি, ওনাদের অবস্থা খুবই ভালো ছিল। তো বন্ধুরা, তখন উনি কী করছে, উনিও ওই পুরান উন্না দিয়ে পুরান কাপড় দিয়ে মার দিয়ে উনিও ওই আমি ওনার কাইটা দিতাম, উনি কাটা পারতো না, আমি কাইটা দিতাম ওনার বডির মাপ নিয়ে। হ্যাঁ, তারপরে উনি সেলাই করতো, আমি দাঁড়িয়ে থাকি ওনারে দেখিয়ে দিতাম কীভাবে সেলাই করতে হইব। উনি যতক্ষণ সেলাই করতো ততক্ষণ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনারে দেখাইতাম। তারপরে উনি পইরা দেখছে, ওনার খুব ভালো লাগছে। প্রথম কাটটা একটু লুজ হয়েছিল, তারপরে বানাইছে যে সেটা ঠিক হয়েছে। তারপরে এভাবে কইরা সে তার জন্য 2টা বানাইলে আমার একটা বানিয়ে দিছে। হ্যাঁ, তারপরে আমি তারে বিনিময়ে শিখাইছি তারে কাজ, মানে সে আমার বানাইছে। তো এইভাবে করে মেশিনে সেলানোর পরে তখন ব্লাউজ পইরা দেখি অনেক সুন্দর হয়েছে। তারপর আমার দেবর একটা ব্যাংকের ম্যানেজার, আমার দেবরের অবস্থা ভালো। তখন আমার দেবর আমারে 5টা ছায়ার পিস আর 5টা ব্লাউজ পিস আমারে দিল পরার জন্য, যেহেতু আমার পুরানটা পরি, আমার ভালো ব্লাউজ পিস ছায়ার পিস নাই। তো আমার দেবর দিছে আমারে, যেহেতু বৌদি কাজ শিখছে, তাহলে পুরান কাপড় দিয়ে না বানিয়ে আপনি নতুন কাপড় দিয়ে আপনি বানান। তো 5টা ব্লাউজ পিস দিছে। তখন আমি ওই 5টা ব্লাউজ পিস আমি ওই ফর্মুলা দিয়ে, ওই কাগজ দিয়ে যে ফর্মুলা বানাইছি সেই ফর্মুলাটা ফালিয়ে আমি ওই 5টা ব্লাউজ পিস কাটছি। কাইটে আমি ওই আমার জালেরে বলছি যে দিদি আমার এই 5টা ব্লাউজ আপনি সিলিয়ে দিবেন মেশিনে। তখন সে দিছে আমার ওই 5টা ব্লাউজে আমারে মেশিনে সিলিয়ে দিছে। আমি হাতের কাজ কইরে নিয়ে তারপরে আমি পরছি, মানে এত সুন্দর হয়েছে, মানে পাকা টেলার্সও মনে হয় ফেল যাবে, মানে আমার ব্লাউজগুলো এত সুন্দর। স্যার দাঁড়িয়ে থেকে ওনারে সেলাই করাইছি, উনি তো আমার সেলাই করতে দিব না, ওনার মেশিনে বসতে দিব না। তো তখন ওই মুহূর্তেই মানে আমি কাজটা ভালো মতো শিখে গেছি গে। ঠিক ওই মুহূর্তে আমার বাচ্চা পেটে, মানে মেয়ে পেটে আসলো। তখন মেয়ে পেটে আসাতে আমি ডেলিভারি হওয়ার জন্য মানে বাপের বাড়ি চলে গেলাম। তখন আমার ওই কাজটা বন্ধ হয়ে গেল, মানে 1 বছর 1.5 বছর আমি আর ওই কাজটা করতেই পারলাম না। এদিকে আমার হাজব্যান্ড বিদেশ চলে গেল, সংসারে আরও অভাব দেখা দিল, আরও অনেক অশান্তি। তখন আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।
তো বন্ধুরা তারপরে আমার হাজব্যান্ড বিদেশ থেকে ফেরত আসলো, 4 লাখ টাকা খরচ করে সে বিদেশ গেছিলো বড় হওয়ার জন্য। সে অসুস্থ হয়ে 1 বছর পর সে ফেরত আসলো। এইদিকে আমার মেয়ে বাচ্চা হয়ে গেছে। তারপরে এদিকে মেয়েও 1 বছর বয়স। তখন সংসারে নানান অশান্তি। তারপরে বাড়ি থেকে মানে আমাদের খরচ কে চালাবে না চালাবে অনেক অশান্তি। তারপরে আমার স্বামী আবার সাভার যে মিষ্টি দোকানে চাকরি করতো আগে, সেই চাকরি আবার পাইছে। তখন আমরা সাভার বাসা নিছি। সাভার বাসা নেওয়ার পরে আমি অনেক কষ্ট করে ওনার বেতন থেকে টাকা জমাইয়ে বা আমার হাতে যদি কেউ টাকা দিছে, আত্মীয় স্বজন বা মেয়ের হাতে ছেলের হাতে যদি কেউ টাকা দিছে, সেই টাকা দিয়ে জমিয়ে আমি একটা মেশিন কিনছি, সেলাই মেশিন কিনে নিছি। আমার শাশুড়িও টাকা দিছে, আমার শাশুড়িরে সাথে নিয়ে মেশিন কিনে নিয়েছি। হ্যাঁ, তখন আজ থেকে আরও 17 বছর আগে আমি এই সেলাই মেশিন কিনছি। হ্যাঁ, সেলাই মেশিন কেনার পরে তারপরে আমার মানে সেলাই কাজের অভিজ্ঞতাটা আবার নতুন করে জাগলো। তখন আমি আবার ব্লাউজ ওই ফর্মুলাগুলো রাইখা দিছিলাম, কাগজগুলা ওগুলারে আবার ব্রেন খাটাইয়া তখন আমি ওই ফর্মুলাগুলো ফালাইয়া আবার নতুন কাপড় কাইটাইয়া আমি নিজে বানাইছি। আর নিজের মেশিন নষ্ট হলে সমস্যা নাই। তখন ছিট কাপড় কিনে এনে আমি বানাইছি, এত সুন্দর হয়েছে। প্রথমটা একটু সমস্যা হয়েছিল, দ্বিতীয়টা আরও ভালো হয়েছে। তো এইভাবে করে পাশের বাসার মানে আমার পাশের বাসার মানে লোকেরা বলে, দিদিরা বলে যে আমার একটা বানিয়ে দাও, আমার একটা বানিয়ে দাও। তাগো কাছ থেকে কোনো 1 টাকা মজুরি নিতাম না, মাগনা দিতাম। তারপরে আমার এক কাকি বলে, এই তুই মাগনা বানাস কে, তুই কষ্ট করে বানাস, দিন রাত বইরে সেলাই করস, 2টা বাচ্চা নিয়ে পারস না, বাসা বাড়ার স্বামী আছে, রান্না বান্না বাজার ঘাট করি সব। আমার স্বামী সকালে 7টা বাজে চলে যায় আর রাত 12টা বাজে আসে। মিষ্টির দোকানে চাকরি, এত কষ্ট। আর আমি বাজারঘাট করতাম, আমি রান্না করতাম, 2 বাচ্চার স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা, বাচ্চা পালা সব আমি করতাম। মেয়ে খুব ছোটো, তখন ছেলেকে ক্লাস 1-এ ভর্তি করাইছি মাত্র। তো এইভাবে করে আমি সেলাই কাজও করতাম, এক হাতে এত কাজ। তারপরে বন্ধুরা এইভাবে করে সবার ব্লাউজ খালি বানাইতে দেয়, মাগনা পারলে পা মোছার ছালা, ছিঁড়া কাপড় চোপড় ঘরে যা আছে, বিছানা চাদরও যদি ছিঁড়া থাকে তাও আমার কাছে নিয়ে আসতো, যে আমার এই বিছানা চাদরটা কাইটা শিলিয়া পাপুস বানিয়ে দাও। দিছি, ওই বিছানা চাদর কাইটা শিলিয়া পাপুস বানিয়ে দিছি। হ্যাঁ, তারপরে তারা ঘরে ছিঁড়া পাটা যা আছে সব খালি আমার কাছে নিয়ে আসে, সিলিয়ে দাও দিছি। তারপরে আমি কইছি না, সুতার দাম নিও না গো, আমার কাকি বলছে যে তুই সুতার দাম নিবি। পরে এখন কইছি যে আপনারা সুতার দাম দিয়ে না আমারে। পরে সবার কাছে 5 টাকা করে নিছি, 10 টাকা করে নিছি, এক একটা ব্লাউজ সিলিয়ে দিছি, খালি সুতার দাম নিছি। তো যখন কিনে সবাই 10 টাকা দেয় তখন অনেক কাজ হয়ে আইসা পড়ে এইভাবে করে, তখন আমি আর পারি না। তখন ওই কাকি আবার বকলো যে অন্য জায়গায় যে মজুরি নেয় মানুষে, সেই মজুরি থেকে তুই 10 টাকা করে কম নিবি, তোর ব্লাউজ যদি এত সুন্দর হয়, সবাই খালি বানায়, তুই এত পরিশ্রম কর, যদি টাকায় না পাস। তখন আমি কইছি আপনারা ব্লাউজ আমার কাছে বানাইবেন, ঠিক আছে আমি বানিয়ে দিব, কিন্তু আপনারা যে জায়গায় মজুরিতে যা দিয়ে বানান তার থেকে 10 টাকা আমার কম দিবেন। পরে তাই মানুষ আসে। তখন ওই সাভার ব্যাংক কলোনি যে কেজি স্কুল, অনেকগুলো কেজি স্কুল, তখন কেজি স্কুল থেকে এক গার্জেন আসছে আমার কাছে ব্লাউজ বানানোর জন্য। সে আমার ওই মজুরি থেকে 10 টাকা কম দেয় ব্লাউজ বানিয়ে নিয়ে গেছে। তো তার ব্লাউজ নাকি এত সুন্দর হয়েছে, সে ওই স্কুলে যে সবাই বলতো যে ওই মহিলাটা ব্লাউজে মজুরি কম নেয় কিন্তু খুব সুন্দর ব্রা কাটিংয়ে ব্লাউজ বানায়, আমার ব্লাউজ বানাইছি খুব সুন্দর হয়েছে। তো এইভাবে করে উনি আরেকটা গার্জেন নিয়ে আইছে, মানে এরকম করে আরও মহিলা আসে, খালি আসে। তো সবাই আসে আমার কাছে ব্লাউজ বানায়। তখন আবার আমার ওই কাকি বললো যে এই তুই 10 টাকা করে কম নিবি না, সবার কাছে যে মজুরি নেয় সেই মজুরি নিবি। এখন আমি সবার কাছ থেকে যে মজুরিতে বানাই আমি সেই মজুরি নিতাম, তাও খালি লোক আসে। এখন আমি আর পারি না কাজ দিতে, এত কাজ, সংসার বাচ্চা এই রান্নাবান্না। তারপরে এখন ওই কাকি বলছে মজুরি আরও বাড়িয়ে দে। তখন আমি বলছি যে অন্য জায়গায় যা দিয়ে বানান আমার তার থেকে বেশি মজুরি দিতে হইব, তাছাড়া আমি বানাম না, আমি পারি না, এত বাচ্চা নিয়ে পারি না। হাসাই করে সবাই আমার 10 টাকা বেশি চাইলে বেশি দিত, 20 টাকাও যদি বেশি চাই তাই দিত। তো এইভাবে করে বানাইতে বানাইতে মানে এতটাই যে আমি ঘরে এক রুমে সামালতে পারি না। তারপরে ভগবানের কৃপায় একটা রুম নিয়ে থাকতাম বাচ্চা নিয়ে, তখন আমি ভগবানের ইচ্ছায় আমি 2 রুম নিলাম, 2 রুম থেকে 3 রুমের ফ্ল্যাট নিলাম। 3 রুমের ফ্ল্যাটেও আমি সামাল দিতে পারি না, ব্যবসা বাণিজ্য মানে অনেক বিশাল হয়ে গেছিলো। তখন আমি করতাম ওই মানে ঘরেই ছিট কাপড় তুলতাম। ছিট কাপড় আমার ভালোই বিক্রি হতো, ব্লাউজ পিস সাইয়ের পিস আমার কাস্টমার আমার কাছ থেকে নিত, নিয়ে আমার কাছে বানাইতে দিত, খুব বিশ্বাস করতো, খুব ভালোবাসতো সবারে। তো বন্ধুরা তারপরে আমি দোকান নিলাম ঘরে, আমি মানে এত পারি না, দোকান নিলাম, কারিগর রাখলাম, 2টা কারিগর, ওদের কাজ শিখে নিছি কারিগর 2টা মহিলা কারিগর, 4টা মেশিন কিনলাম। তারপরে একটা টেলার্সের দোকান দিলাম।
দোকানটা বন্ধুরা মানে আমি রাত 1টা পর্যন্ত আমি কাজ কাটছি আর যেন সকালবেলা কারিগররা এসে বসে না থাকে। তো বন্ধুরা এইভাবে করতে করতে আমি সাভারের মধ্যে একটা ভালোই একটা নাম করা টেলার্স মানে ব্লাউজের জন্য ব্রা কাটিংয়ে ব্লাউজের জন্য একটা নাম করা টেলার্স হয়ে গেছিলাম। তো বন্ধুরা ভাগ্য যদি মানে থাকে দুঃখ, সেই দুঃখ আর কেউ খণ্ডাইতে পারবো না। তো তখন করোনার মহামারী লকডাউন হয়ে গেল। তখন আমার বাসা ভাড়া 7,000 টাকা, ফ্ল্যাট ভাড়া, এদিকে দোকান ভাড়া 3,000 টাকা, ছেলে মেয়ের স্কুলে পড়ালেখা, আমার মাসে 30,000 টাকা খরচ। অথচ তখন আমার লকডাউনে 30 টাকা ইনকাম নাই। তখন স্বামীরও দোকানে মিষ্টির দোকানে চাকরি নাই। তখন এমন অবস্থা আমাদের ব্যাংকের থেকে টাকা উঠিয়ে 4 মাস লকডাউনে ঘরে বসে থেকে ব্যাংকের থেকে টাকা উঠিয়ে বাসা ভাড়া দোকান ভাড়া সব দিয়ে তারপরে আমরা জীবনে বাঁচিয়ে শুধু গ্রামে এসে পড়ছি। গ্রামে এসে আজকে 5 বছর। তো বন্ধুরা এই তো গ্রামে আইসা এখন মানে ওই সাবার যায় সেলাই কাজের অর্ডার যায় নিয়ে আসি, সবার বাসায় যায়, আবার বাসায় বাড়ি থেকে বানিয়ে আবার নিয়ে দিয়ে আসি। যাইতে 2 ঘন্টা লাগে বাসে, আসতে 2 ঘন্টা লাগে। তো বন্ধুরা আজকের মতে গল্প এখানেই শেষ, 6তম গল্প। তো বন্ধুরা এরপরে আমি 7তম গল্পে আবার নতুন একটি কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও অনুপ্রেরণা দেবেন, আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও করে আপনাদের দেখাতে পারি। ধন্যবাদ।